আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা কিভাবে নিজে নিজে মালয়েশিয়াতে চলে আসতে পারবেন। অর্থাৎ কোনো এজেন্সি ছাড়া, কোনো এজেন্সির হেল্প ছাড়া, কোনো মানুষের হেল্প ছাড়া আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশান করে সোজাসুজি মালয়েশিয়াতে চলে আসতে পারবেন এবং নিজে সেভ করতে পারবেন প্রায় কয়েক লক্ষ টাকা। কারণ আপনারা জানেন এজেন্সির মাধ্যমে কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো একটা দেশে যেতে চাইলে আপনাদেরকে গুনতে হয় লক্ষ লক্ষ টাকা। আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বাঁচানোর চেষ্টা করব কিভাবে আপনারা এই কয়েক লক্ষ টাকা সেভ করে মালয়েশিয়াতে নিজে নিজে অ্যাপ্লিকেশন করে চলে আসতে পারবেন। তাই পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে কোনো একটা টপিকে ভিডিও বানালে আপনার সেই ভিডিওটি পান। স্টেপ নাম্বার 1, আপনাকে প্রথমেই জানতে হবে আপনি কোন কোর্সে আসবেন। আপনি যদি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন ফাউন্ডেশন কোর্সে, এবং আপনি যদি এইচএসসি পরীক্ষা শেষ করে থাকেন তাহলে আপনি আসতে পারবেন ব্যাচেলর কোর্সে। অর্থাৎ আপনার প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন কোর্সে মালয়েশিয়াতে আসবেন। স্টেপ নাম্বার 2, আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে আপনার জেএসসি সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেট, এবং আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনার প্রয়োজন হবে এসএসসি সার্টিফিকেট এবং এইচএসসি সার্টিফিকেট। এই দুটি সার্টিফিকেট এবং আপনার বাবা মার ভোটার আইডি কার্ড এবং আপনার যে পাসপোর্ট কপি রয়েছে, এই তিনটি টোটাল ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিশন করবেন কোনো একটা ইউনিভার্সিটিতে। আপনি ইউনিভার্সিটিতে সাবমিশন করার ফলে ইউনিভার্সিটি আপনার সঙ্গে যোগাযোগ করবে। এখন আপনাদেরকে বলি আপনারা ইউনিভার্সিটি কিভাবে সিলেক্ট করবেন। ইউনিভার্সিটি আপনারা প্রথমেই সিলেক্ট করবে আপনার টিউশন ফি অনুযায়ী এবং আপনার পছন্দ অনুযায়ী এবং সাবজেক্ট অনুযায়ী আপনি যে কোনো একটি ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেলবেন, এবং আপনি ইউনিভার্সিটি সিলেক্ট করার পর সেই ইউনিভার্সিটির যে অফিসিয়াল পোর্টাল রয়েছে এই পোর্টালে যাওয়ার পরে পুরো ইউনিভার্সিটি রিভিউ করার পর আপনি দেখতে পাবেন অ্যাপ্লাই নাও বাটন, এবং এই অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আপনার যে ডকুমেন্টের ডাটা রয়েছে সেগুলো ফিল আপ করে আপনি পরিশেষে যুক্ত করবেন আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে, যেমন আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট। আপনি যদি মাস্টার্সের হয়ে থাকেন তবে আপনার যে ইউনিভার্সিটির সার্টিফিকেট ইউনিভার্সিটির সার্টিফিকেট পর্যন্ত আপনি অ্যাড করবেন, এবং পরবর্তীতে আপনি অ্যাড করবেন যে আপনার পাসপোর্ট কপি এবং আপনার বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি। এগুলো ডকুমেন্ট অ্যাড করার পর আপনি সাবমিট করে দেবেন এটা ইউনিভার্সিটিতে, এবং ইউনিভার্সিটিতে সাবমিট করার পর ইউনিভার্সিটি আপনাকে মেইলের মাধ্যমে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, এবং সেই মাধ্যমে শুরু হবে আপনার যে প্রসেসিং। এবং ইউনিভার্সিটি অবশ্যই আপনাকে একজন কনসালটেন্ট এবং অর্থাৎ একজন যে আপনার সঙ্গে যোগাযোগ করবে ইউনিভার্সিটি অথরিটির পক্ষ থেকে, সেই একজন কাউন্সিলরকে আপনাকে দিয়ে দেবে, এবং সেই কাউন্সিলরই শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সঙ্গে যোগাযোগ করবে। স্টেপ নাম্বার 3, আপনি সকল ডকুমেন্টস ইউনিভার্সিটিতে সাবমিশন করার পরে আপনাকে একটা অফার লেটার দেওয়া হবে, এবং এই অফার লেটারটি আপনি পাওয়া পর্যন্ত ইউনিভার্সিটিকে একটি টাকাও পে করতে হবে না। অর্থাৎ আপনি কোনো ধরনের টাকা ছাড়াই আপনি ওই ইউনিভার্সিটি থেকে একটি অফার লেটার পেয়ে যাবেন, এবং অফার লেটারটি পাওয়ার পরে অফার লেটারের নিচে আপনার কোর্স, আপনার টোটাল টিউশন ফি এবং এ টু জেড আপনাকে কত টাকা ইউনিভার্সিটিতে পে করতে হবে সেটির টোটাল ডিটেলস লেখা থাকবে আপনার ওই অফার লেটারে। এবং অফার লেটারে এটিও লেখা থাকবে আপনার যে টোটাল ইএমজিএস ফি অর্থাৎ আপনার ভিসা প্রসেসিং ফি এটা কত টাকা, এটা ওই অফার লেটারে লেখা থাকবে। এবং বলে রাখি ওই অফার লেটারের নিচে একটি ইউনিভার্সিটির অফিসিয়াল ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যে পুরো যে আপনার ইএমজিএস ফি বলেন এসব পে করবেন আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে। অন্য কোনো অ্যাকাউন্ট বা থার্ড পার্টি অ্যাপ কিংবা কোনো একটা লোকের মাধ্যমে বা কোনো একটা এজেন্টের মাধ্যমে আপনি টাকা দেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালয়েশিয়াতে লটস অফ স্ক্যামার। এই মালয়েশিয়াতে এত পরিমাণ স্ক্যামার আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কোনো একটা থার্ড পার্টি অ্যাপ, আপনি কোনো একটা মানুষ কিংবা আপনি কোনো একটা হুন্ডি ব্যবসায়ী যে কোনো মাধ্যমে দেন না কেন, আপনার এই টাকাটি মার যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই আমি বলবো আপনার যে অফিসিয়াল অফার লেটার রয়েছে সেখানে তার নিচে যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি টাকা পে করবেন। এখন বলি আপনি টাকাটা কিভাবে পে করবেন। আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে আপনার যে অফার লেটারের নিচে, সেই অ্যাকাউন্টে আপনি যে কোনো বাংলাদেশে একটা অথরাইজ ব্যাংকে যাবেন, আপনার নিজের নামে একটা স্টুডেন্ট ফাইল ওপেন করবেন এবং ওই ব্যাংকের কর্মকর্তাদের বলবেন আমি আমার ইউনিভার্সিটিতে টিউশন ফি অথবা ইএমজেস ফি পে করব। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে ওই যে আপনার ব্যাংক কর্মকর্তাগুলো আপনার অফার লেটার অনুযায়ী ওই ব্যাংকের অ্যাকাউন্টে আপনার নাম এবং আপনার পুরো ডিটেলস দিয়ে তারা অফার লেটার বা ইএমজেস পে করে দেবে। স্টেপ নাম্বার 4, আপনার যে অফার লেটারটি রয়েছে অফার লেটারের নিচে যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার যে ইএমজেস ফি এটা ইউনিভার্সিটিতে পে করলেন, এবং ইএমজেসটা ফি পে করার পর থেকে শুরু হবে আপনার ভিসার যাত্রা।
এবং আপনাকে যে ইউনিভার্সিটি এই ভিসা ফিটা যদি মালয়েশিয়ান গভর্নমেন্টকে পে করে, এরপর ইউনিভার্সিটি আপনাকে একটি লিঙ্ক পাঠাবে। এই লিঙ্কটি সাধারণত ইএমজেস অ্যাপ বা ইএমজেস ওয়েবসাইটের লিঙ্ক, এবং এই ওয়েবসাইটে আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে। আপনি অ্যাক্সেস করার পর আপনি দেখতে পাবেন আপনার ভিসা লাইফ কত পার্সেন্টেজ হচ্ছে। আপনার প্রথমে কোনো একটি ইউনিভার্সিটি যদি আপনার ভিসা ফিটা কোনো গভর্নমেন্টকে, মালয়েশিয়ান গভর্নমেন্টকে পে করে, তাহলে এটি সর্বপ্রথম 5% হয়ে থাকবে, এবং এরপর ধাপে ধাপে এটি 10%, 15%, এবং পরিশেষে একটা সময় গিয়ে 70% হয়ে যাবে। 70% যখন হয়ে যাবে তখন আপনি মালয়েশিয়াতে ফ্লাই করার জন্য উপযোগী। অর্থাৎ আপনি 70% যখন হয়ে যাবে তখন আপনি মালয়েশিয়াতে অফিসিয়ালি ফ্লাই করতে পারবেন। স্টেপ নাম্বার 5, আপনার 70% ভিসা হয়ে যাওয়ার পর আপনার করণীয় কি? আপনার 70% ভিসা হয়ে যাওয়ার পর বাংলাদেশ থেকে আপনাকে ট্রাভেল পাস করতে হবে। আপনি ট্রাভেল পাস কিভাবে করবেন? আপনি বাংলাদেশের যে ট্রাভেল পাস ওয়েবসাইট রয়েছে, আপনি বাংলাদেশের ট্রাভেল পাস ওয়েবসাইট থেকে আপনি অ্যাপ্লিকেশন করে ৬,৫০০ টাকা আপনি জমা করবেন। আপনি এই ভিসা ফি, বাংলাদেশ থেকে যে ট্রাভেল পাস ভিসা ফি, এটা পে করার পর বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে একটি ট্রাভেল করার অনুমতি দেবে, এবং এই অনুমতিটি পেতে হলে আপনাকে কোনো কোনো সময়ে মালয়েশিয়ান এম্বাসিতে একটা ইন্টারভিউ দিতে হয়। এটা কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয়, কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে প্রয়োজন হয় না। তবে দেখা যায় শতকরা 50% স্টুডেন্টের এম্বাসি ফেস করতে হয়, 50% স্টুডেন্টের এম্বাসি ফেস করতে হয় না। তবে আপনি মনে রাখবেন যে যেহেতু 50% স্টুডেন্টের এম্বাসি ফেস করতে হয় না, সেহেতু এই যে ভিসা ইন্টারভিউ বলেন বা আপনি এম্বাসিতে আপনার যে একটা ইন্টারভিউ হবে, এটি খুব আহামরি কঠিন কিছু না। বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় 2 থেকে 3 মিনিটে তাদের ইন্টারভিউ শেষ হয়ে যায়। জাস্ট বেসিক কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, ডকুমেন্ট চেক করে এবং ভিসাতে দিয়ে দেয়, এবং বাংলাদেশ থেকে যে ট্রাভেল করার অনুমতিটি দিয়ে দেয়। আপনি বাংলাদেশ থেকে ৬,৫০০ বা ৬,০০০ টাকা দিয়ে একটি ট্রাভেল পাসের অনুমতি নিলেন। এরপর কি করবেন? এরপর আপনি দেখতে পাবেন বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে কি ফ্লাই করার অনুমতি দিয়েছে কিনা। আপনি যখন দেখতে পাবেন যে আপনাকে ফ্লাই করার অনুমতি দেওয়া হয়েছে, তখন আপনি টিকিট কেটে ফেলবেন, এবং টিকিট কাটার আগে অবশ্যই অবশ্যই আপনার ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করবেন। আপনার ইউনিভার্সিটির সঙ্গে কেন যোগাযোগ করবেন? আপনার ইউনিভার্সিটি থেকে একজন অথরাইজড টিম বা একজন অথরিটির কেউ একজন আপনাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে। এখন বলবেন আমি মালয়েশিয়াতে যাব, আবার এয়ারপোর্টে রিসিভ কেন করতে হবে? এয়ারপোর্টে যদি আপনাকে কোনো ইউনিভার্সিটি থেকে কেউ রিসিভ করতে না আসে, মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনাকে এয়ারপোর্ট থেকে কোনোভাবে বের হতে দেবে না। তাই টিকিট কাটার পূর্বে আপনি ইউনিভার্সিটির কাছ থেকে একটি নির্দিষ্ট ডেট জেনে নেবেন, যে ইউনিভার্সিটি আপনাকে 5টা বা 6টা ডেট দিয়ে দেবে, যে আপনি এই ডেট, এই ডেট, এই ডেটের মধ্যে আপনি টিকিট কাটেন, আমরা এই ডেটে আপনাকে রিসিভ করব। আরেকটি বিষয় মনে রাখবেন, আপনি অবশ্যই ডে টাইমে আপনার ফ্লাইট টিকিট নেবেন, অর্থাৎ আপনি যেন মালয়েশিয়াতে ডে টাইমে পৌঁছান। আপনি যদি কোনোভাবে রাতে পৌঁছে যান, তাহলে সারা রাত কিন্তু আপনাকে মালয়েশিয়ান এয়ারপোর্টে অবস্থান করতে হবে। পরের দিন সকালে কিন্তু অথরাইজ কোনো একজন টিম থেকে বা টিম মেম্বার আপনাকে রিসিভ করতে যাবে। তাই আমি বলবো আপনি দিনের বেলা ফ্লাই করুন। স্টেপ নাম্বার 6, আপনি মালয়েশিয়াতে ফ্লাই করলেন, এয়ারপোর্ট থেকে মালয়েশিয়ান অথরিটির কেউ একজন আপনাকে রিসিভ করলো। এরপরে আপনার কি হবে? আপনাকে মালয়েশিয়ান অথরিটির কেউ একজন রিসিভ করার পর আপনাকে আপনার হোস্টেলে যদি আপনি ডর্ম ঠিক করে রাখেন, তাহলে আপনাকে ডর্মে পৌঁছে দেবে তারা। কিংবা আপনি যদি বাইরে কোথাও একটা বাসা বুকিং দিয়ে থাকেন, আপনাদেরকে রিমাইন্ড করে দেয়, সেটা হলো কোনো কোনো ইউনিভার্সিটিতে ডর্ম রয়েছে, বেশিরভাগ ইউনিভার্সিটিতে ডরমেটরি রয়েছে। আপনারা যদি চান ডরমেটরিতে থাকবেন প্রথম অবস্থায়, এটা খুবই ভালো। তবে কিছু কিছু ইউনিভার্সিটিতে এটা এক্সপেন্সিভ। আপনি চাইলে আপনার পরিচিত কেউ থাকলে বা আপনি গ্রুপের মাধ্যমে, ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি মালয়েশিয়াতে কোনো একটি বাসা বা কোনো একটা অ্যাপার্টমেন্টে একটি রুম আপনি বুক দিতে পারবেন। তাই আপনি রুম বা কোনো একটা ডর্ম বুকিং দিয়ে আসলেন, আপনাকে মালয়েশিয়ান এয়ারপোর্ট থেকে বের হওয়ার পর আপনি সেই ডর্মে চলে যাবেন বা আপনি সেই বাসাতে চলে যাবেন। এরপরে কি হবে? এরপর আপনাকে মালয়েশিয়াতে আপনাকে ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি ডেট দেওয়া হবে। এই ডেটে আপনাকে মেডিকেল করতে হবে। মালয়েশিয়ার যেকোনো একটি অথরাইজড মেডিকেল সেন্টারে গিয়ে আপনাকে সাধারণত মেডিকেল করতে হবে, এবং এই মেডিকেলটি কমপ্লিট হওয়ার পরে আপনাকে একটি মেডিকেল স্লিপ দেওয়া হবে, এবং এই মেডিকেল স্লিপ সহ আপনার যে পাসপোর্ট, এটি ইউনিভার্সিটিতে জমা করতে হবে। স্টেপ নাম্বার 7, ইউনিভার্সিটিতে আপনার পাসপোর্ট ডকুমেন্ট এবং আপনার যে মেডিকেল রিসিট, এটা সাবমিট করার পর আপনার আর কোনো কাজ নেই, বাকি কাজ ইউনিভার্সিটি করে দেবে। আপনার পাসপোর্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্টে পাঠানো হবে, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট আপনাকে পুরো 1 বছরের একটি স্টিকার ভিসা অথবা আপনাকে একটি যে কোনো একটি ভিসা দিয়ে দিবে, যেটা সাধারণত স্টুডেন্ট ভিসা 1 বছরের হয়ে থাকে। আপনি 1 বছরের ভিসাটি করতে আপনার কোনো হ্যাসেল যাবে না, কোনো প্যারা হবে না, কারণ এটা সম্পূর্ণ দায়িত্ব ইউনিভার্সিটির। ইউনিভার্সিটি আপনাকে এই ভিসাটি করে দিবে। আর এরপরে আপনি ক্লাস শুরু করবেন, আপনার মেন কোর্সে এনরোল করবেন, এবং আপনি কন্টিনিউয়াসলি মালয়েশিয়াতে আপনার স্টাডি রান করবেন। আপনি
এই শুরু থেকে এখন পর্যন্ত যে টোটাল প্রসেস বললাম, এই ছোট্ট প্রসেসটা অনুসরণ করলেই আপনি চলে আসতে পারবেন মালয়েশিয়াতে, দাঁড়িয়ে থাকতে পারবেন আমার মতো কোনো একটি ক্যাম্পাসে। অর্থাৎ আপনি মালয়েশিয়াতে চলে আসতে পারবেন পড়াশোনার জন্য। আপনার আমি যে টোটাল প্রসেসটা বললাম, এটি কোনো একটি স্টেপ আপনার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। এবং আপনার যদি স্টাডি অ্যাব্রোড রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই আপনি কমেন্ট বক্সে সেটি জানিয়ে রাখবেন, আমি সেটা রিপ্লাই করার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আপনাদের স্টাডি অ্যাব্রোডের যে স্বপ্ন সেটি পূরণ করে, এবং ইন ফিউচার আপনিও যেন আমার মতো কোনো একটা দেশে বা মালয়েশিয়াতে স্টাডি অ্যাব্রোডের জন্য চলে আসতে পারেন এবং আপনার ভবিষ্যৎ গড়তে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আপনার জন্য দোয়া করি আপনি যেন খুব দ্রুত একটি অ্যাব্রোডের কোনো একটা দেশে শিফট হইতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।